গাছটাকে সোজা করার জন্য তোমাকে কোন দিক থেকে ধাক্কা দিতে হবে? তুমি একটা লাঠি আনছো, লেটস সে একটা লাঠি আনছো, এই যে এই লাঠিটা, এইরকম একটা লাঠি আনছো, এই লাঠিটা, তাহলে এই লাঠিটা দিয়ে তুমি ঠেলা দিবা, ঠেলা দিলে গাছটা সোজা হবে, তাই না? ঠেলা দিলে গাছটা সোজা হবে। এখন ঠেলাটা কোন দিকে দিবা? তুমি কি এই দিক থেকে ঠেলা দিবা? এদিক থেকে ঠেলা দিলে তো গাছ আরো হেলে যাবে, তাই না? সো এদিক থেকে তুমি ঠেলা দিতে পারবে না, তুমি ডেফিনেটলি এই দিক থেকে ঠেলা দিবা। ধরলাম যে এই যে ঠেলাটা দিতে চাচ্ছি, এই যে ঠেলাটা দিতে চাচ্ছি, ঠেলাটা দিতে গিয়ে গাছটা, এই যে ধরো এইখান থেকে ভাইয়া ঠেলা দিচ্ছি, এই যে এইখান থেকে ঠেলাটা দিচ্ছি, ঠেলাটা দেওয়াতে গাছটা সোজা হয়েছে, ঠিক আছে? ঠেলাটা দেওয়াতে গাছটা সোজা হয়েছে। এই যে ধরো এই যে নিচ থেকে একটু খুঁটির মতো আমি একটা ঠেলা দিচ্ছি, আমি ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি যে এই দিক থেকে গাছটাকে ঠেলা দেওয়া হয়েছিল, এই যে এই লাঠিটা দিয়ে ঠেলা দেওয়া হয়েছিল, ঠিক আছে? আমি বরং লাঠিটাকে একটু বড় করে দিই, এই তো এই লাঠিটা দিয়ে গাছটাকে ঠেলা দেওয়া হয়েছে। ওকে, এই যে এই ঠেস দিয়ে গাছটাকে আমি সোজা করছি, ঠেস দিয়ে গাছটাকে আমি সোজা করছি। এটা কি বুঝতে পারছো পোলাপান? তোমরা এটা বুঝতেছো? এই যে ঠেলা দিয়ে গাছটাকে আমি সোজা করছি, এই যে, ঠিক আছে? ঠেলা দিয়ে গাছটাকে আমি সোজা করলাম। এইবার দেখো কি বলছে, গাছের গোড়া হতে 7 মিটার উচ্চতায়। গাছের গোড়া, গাছের গোড়া এইটা, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এই হচ্ছে গাছের গোড়া, এই হচ্ছে গাছের গোড়া, এই হচ্ছে গাছের গোড়া, তাই কি না? তো গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায়, কত মিটার উচ্চতায় ভাইয়া? 7 মিটার উচ্চতায়। তাহলে এই যে দূরত্বটা আমি দেখতে পাচ্ছি, এই দূরত্বটা হচ্ছে 7 মিটার, এই দূরত্বটা হচ্ছে 7 মিটার, এই যে এই দূরত্বটা হচ্ছে 7 মিটার, এই দূরত্বটা হচ্ছে 7 মিটার, 7 মিটার দূরত্ব। গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটা খুঁটি ঠেস দিয়ে গাছটাকে সোজা করে রাখা হলো। ভূমিতে খুঁটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ, ভূমিতে খুঁটিটার স্পর্শ বিন্দুর অবনতি কোণ। স্পর্শ বিন্দু কোনটা ভাইয়া? এই হচ্ছে স্পর্শ বিন্দু। দেখো স্পর্শ বিন্দু কোনটা আমাকে বলো তো, আমাকে বলো তো স্পর্শ বিন্দু কোনটা? স্পর্শ, ভূমিতে খুঁটিটার স্পর্শ বিন্দুর অবনতি কোণ। আচ্ছা, গাছটার সাথে স্পর্শ বিন্দু এইটা, গাছটার সাথে স্পর্শ বিন্দু এইটা, সো গাছকে এখানে স্পর্শ করছে। তাইলে এই বরাবর যদি তুমি তাকাও, এই বরাবর যদি তুমি তাকাও, খেয়াল করো তো, এই বরাবর তাকালে এই কোণটা অবনতি কোণ, এটা কি বোঝা যাচ্ছে? এই কোণটা হচ্ছে অবনতি কোণ। তোমরা কি ভাইয়ের সাথে এগ্রি করো কথাটা? তোমরা কি ভাইয়ের সাথে কথাটা এগ্রি করো? এই যে গাছের সাথে স্পর্শ বিন্দু এইটা, এই স্পর্শ বিন্দুটা হচ্ছে এইটা, তাহলে এইখানে যেই কোণটা উৎপন্ন হলো, তুমি দেখো তুমি 7 মিটার উচ্চতা থেকে দেখতেছো, 7 মিটার উচ্চতার এই বিন্দু থেকে তুমি এটা চিন্তা করতেছো, তাই না? 7 মিটার উচ্চতা, এটা তো 7 মিটার উচ্চতায় আমি ঠেস দিছি, তাহলে তো আমি ওই লেভেল থেকে দেখার চেষ্টা করব। তাহলে এই লেভেল থেকে যদি দেখার চেষ্টা করো, তুমি আমাকে বলো তো এই কোণটা কি উন্নতি কোণ না অবনতি কোণ? বলো তো ভাইয়া, এই কোণটা কি উন্নতি কোণ না অবনতি কোণ? এই কোণটা উন্নতি কোণ না অবনতি কোণ, কে বলতে পারবে আমাকে? হ্যাঁ, একজন লিখছে ভাইয়া ভূমির সাথে বলছে, তো হ্যাঁ ভূমির সাথেই হবে, আমি দেখাচ্ছি। এই কোণটা অবনতি কোণ, এই কোণটা অবনতি কোণ। এবং তুমি আমাকে বলো তো এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল না? এই যে ভূ রেখা, এই ভূ রেখা আর 7 মিটার উচ্চতায় তুমি যেখানে ঠেস দিছো সেই বরাবর রেখা, ভূ রেখা আর 7 মিটার উচ্চতায় তুমি যে রেখা বরাবর এটাকে দেখতে পাচ্ছ, এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল না? এই রেখাটা এবং এই রেখাটা পরস্পর সমান্তরাল না? সমান্তরাল। তাহলে এই রেখাটা, এই যে যেই যেই খুঁটি দিয়ে তুমি ঠেস দিছো সেই খুঁটিটা আসলে তাদের একটা ছেদক না? খুঁটিটা তাদের ছেদক না? তাহলে খুঁটিটা যদি ছেদক হয় তাহলে এই কোণটা এবং এই কোণটা পরস্পর একান্তর না ভাইয়া? এই দুইটা কোণ পরস্পর একান্তর না? এই কোণটা একান্তর কোণ না? একান্তর কোণ। তাহলে তুমি চিন্তা করো, যদি গোড়ার হিসাব চিন্তা করো, গোড়ার হিসাব চিন্তা না, তোমাকে বলছে 7 মিটার উচ্চতায় এটা ঠেস দিছো, তাহলে 7 মিটার উচ্চতায়, 7 মিটার উচ্চতায় তুমি চিন্তা করে দেখো, 7 মিটার উচ্চতায় তুমি যেখানে ঠেস দিছো সেই লেভেল থেকে ভূমির এই পয়েন্টটা নিচে না? 7 মিটার উচ্চতায় যদি তুমি দাঁড়াও, সেখান থেকে ভূমিটা নিচের দিকে,
তাহলে এই যে কোণটা আসলো, এই যে কোণটা আসলো, এই কোণটা অবনতি কোণ না? তাহলে এই কোণটা এবং ভূমির সাথে এখানে যে কোণটা, এই দুইটা কোণ পরস্পর একান্তর কোণ, এই দুইটা কোণ সমান, এটাও একটা অবনতি কোণ। ভাইয়া কি বুঝাতে পারছি? এই এই রেখাটার সাপেক্ষে অবনতি কোণ, বাট গোড়ার সাপেক্ষে বললে উন্নতি কোণ, সেটা আলাদা হিসাব। বাট আমরা তো চিন্তা করতেছি এই রেখার সাপেক্ষে। তাহলে এই রেখা, এই কোণটা হচ্ছে অবনতি কোণ, এই কোণটা দিয়ে দিছে 30°। এই কোণটা কত দিচ্ছে? 30°। তাহলে এইটা যদি 30 হয়, এইটা একান্তর কোণ হওয়ার কারণে এইটাও 30°। এইবার তুমি আমাকে বলো তো ভাইয়া, তুমি এখান থেকে আসলে একটা ত্রিভুজ পাচ্ছ না? তুমি আসলে এখান থেকে একটা ত্রিভুজ পাচ্ছ না ভাইয়া? বলো তো, সেই ত্রিভুজটা আসলে এইটা, সেই ত্রিভুজটা আসলে এইটা, দেখো তো, সেই ত্রিভুজটা আসলে এইটা, যেখানে এই লম্ব হচ্ছে 7 মিটার এবং এই কোণটা হচ্ছে 30°। দেখো তো, কারো কোনো দ্বিমত আছে এটা নিয়ে? তুমি এই ত্রিভুজটাই এখানে পাচ্ছ না? লম্বটা 7 মিটার এবং কোণটা আসলে 30°, তাই কি না? আচ্ছা, এবার বলছে খুঁটির দৈর্ঘ্য কত। তাহলে খুঁটির দৈর্ঘ্য আসলে এইটা, এই হচ্ছে আমার খুঁটির দৈর্ঘ্য। এই হচ্ছে আমার খুঁটির দৈর্ঘ্য, এটা আমাকে বের করতে হবে। এবার আমরা বেসিক সাইন কস ট্যান সবাই পড়ছি, পড়ছি না? পড়ছি না? বেসিক সাইন কস ট্যান সবাই পড়ছি না? সাইন থিটা সমান সমান লম্ব বাই ভূমি, সরি, লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, এবং ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। আমরা বেসিক এই জিনিসগুলো পড়ছি। দেখো, তুমি লম্ব জানো, কোণ জানো, তোমাকে অতিভুজ বের করতে বলছে, যেটা কিনা আমার খুঁটির দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে যদি অতিভুজ, অতিভুজটাকে খুঁটির দৈর্ঘ্য, আমরা কি এটা লিখতে পারবো ভাইয়া? আমরা কি এটা লিখতে পারবো? সাইন 30° ইকুয়াল 7 / খুঁটির দৈর্ঘ্য, আমরা এটা লিখতে পারবো? ওকে, আমরা এটা লিখতে পারবো। তুমি দেখো, এখান থেকে সাইন 30°-র মান হচ্ছে হাফ, সাইন 30°-র মান হচ্ছে হাফ, এটা সমান সমান 7 খুঁটির দৈর্ঘ্য। এবার তুমি একটু যদি হিসাব নিকাশ করে ফেলো, একটু যদি হিসাব নিকাশ করে ফেলো, এখান থেকে তুমি খুঁটির দৈর্ঘ্য পাবা 14 মিটার। খুঁটির দৈর্ঘ্য পাবা 14 মিটার। অ্যান্সার হবে সি। পারবা ভাইয়া? সহজ না বলো? সহজ না? তো জিনিসগুলো যদি তুমি একটু বুঝো এবং একটু মাথাটা খাটাও, তুমি দেখবা খুবই সহজ। ঠিক আছে, একদমই কঠিন কিছু না। অ্যান্সার হবে 14 মিটার। পারবো আমরা সবাই? পারবো আশা করি। চলো, এরপর একটা দেয়ালে সূর্যের আলো পড়লে দেয়ালের পাদদেশ হতে 2 মিটার দূরত্বে 45° উন্নতি কোণ তৈরি হয়। দেয়ালটির উচ্চতা কত মিটার? তাহলে একটা দেয়ালে সূর্যের আলো যদি পড়ে, আমি ধরে নিচ্ছি একটা দেয়াল, চলো আমরা একটা দেয়াল আঁকি সবাই মিলে। এই হচ্ছে একটা দেয়াল, ঠিক আছে? ওকে, সো এই দেয়ালটা যদি এখানে থাকে, আর আমি ধরে নিচ্ছি এখানে একটা সূর্য আছে, এই যে এই হচ্ছে সূর্য, ঠিক আছে? এই হচ্ছে, আমি ধরে নিলাম সূর্য, সূর্যের রশ্মি, ঠিক আছে? এই আমার যদি আর্ট খারাপ হয় বইলো, ড্রয়িং একটু খারাপ হইতে পারে, ঠিক আছে? এই হচ্ছে ধরলাম সূর্য, এই হচ্ছে সূর্য। এখন কি বলছো দেখো, একটা দেয়ালে, দেয়ালে সূর্যের আলো পড়লে দেয়ালের পাদদেশ হতে 2 মিটার দূরত্বে 45° কোণ উৎপন্ন হয়। তাহলে দেয়ালের পাদদেশের, পাদদেশটা আসলে কোনটা? পাদদেশ মানে হচ্ছে ওটা ফাউন্ডেশন, যেই পয়েন্টটা। সো পাদদেশ আসলে এইটা, এই হচ্ছে দেয়ালের পাদদেশ। দেখো, এটা বোঝা যাচ্ছে? এটা বোঝা যাচ্ছে? এই হচ্ছে দেয়ালের পাদদেশ সংক্রান্ত রেখাটা। এবার কি বলছে, একটা দেয়ালে সূর্যের আলো পড়লে দেয়ালের পাদদেশ হতে 2 মিটার দূরত্বে 45° কোণ উৎপন্ন হয়। তাহলে এই যে সূর্যের আলোটা, সূর্য তো দেয়ালের উপরে থাকে, তাহলে এখান থেকে যদি আলোক রশ্মিগুলা নির্গত হয়, তুমি আমাকে বলো তো, এখান থেকে যদি চারদিকে আলোক রশ্মি নির্গত হয়, এখান থেকে যদি চারদিকে আলোক রশ্মি নির্গত হয়, এইখান থেকে একটা আলোক রশ্মি আসবে, কিন্তু এটা তো দেয়ালকে পার করতে পারবে না, এখান তো, এটা তো দেয়ালকে পার করতে পারবে না। কিন্তু তুমি দেখো তো, এইখান থেকে যদি একটা আলোক রশ্মি আসে বরাবর, এইখান থেকে যদি একটা আলোক রশ্মি আসে দেয়ালের এই মাথাটা থেকে, আসতে পারে না? এই মাথাটা থেকে দেয়ালের উপর একটা আলোক রশ্মি আসতে পারে না? এটা কি বুঝতে পারছি ভাইয়া? এটা কি বুঝতে পারছি? এটা কে বুঝি নাই আমাকে একটু বলুক তো। এটা এটা যদি কেউ না বুঝে থাকো আমাকে একটু বলো। এই যে
এই যে দেয়ালের পাদদেশ, বোঝা যাচ্ছে? এই যে আলোক রশ্মিটা, সূর্যের এই আলোক রশ্মিটা, উপরের গুলা তো যাবেই, কিন্তু এই আলোক রশ্মিটা একেবারে দেয়ালের মাথা ঘেঁষে আসছে, পরের গুলা তো আরো এদিক থেকে ওদিক থেকে চলেই যাবে। আর এই নিচের গুলা, এইটার নিচের এই রেখাটার নিচের রেখাগুলা দেয়ালকে পারই করবে না, উপরের গুলা উপর দিয়ে চলে যাবে। ঠিক এই রশ্মিটা এদিক দিয়ে আসবে, তাই কিনা? কি বলে দিছে? আলো পড়লে পাদদেশ হতে 2 মিটার দূরত্বে, এই হচ্ছে পাদদেশ, এই হচ্ছে পাদদেশ, এই যে এই অংশটা, এই হচ্ছে দেয়ালের পাদদেশ, দ্যাট মিন্স ফাউন্ডেশনাল এরিয়াটা, দেয়ালের পাদদেশ। এইখান থেকে 2 মিটার দূরে, এখান থেকে 2 মিটার দূরে, খেয়াল করো, এই যে 2 মিটার দূরে, 2 মিটার দূরে 45 ডিগ্রি উন্নতি কোণ তৈরি করে। খুব স্বাভাবিক, এই হচ্ছে দেয়ালের পাদদেশ। তাহলে এই রেখাটার সাথে এই যে আলোক রশ্মিটা যেই কোণ উৎপন্ন করছে, সূর্য কোথায়? সূর্য এই পাদদেশ থেকে উপরে। তাহলে উপরের কোনো বিন্দু, উপরের থেকে আসা কোনো রেখা যেই কোণ উৎপন্ন করবে সেই কোণটা কি কোণ? উন্নতি কোণ। সেই কোণটা হচ্ছে উন্নতি কোণ। ভাইয়া কি এটা বুঝাতে পারলাম? এই যে দেয়ালের পাদদেশ সংক্রান্ত রেখা হচ্ছে এটা, এবং এই দূরত্বটা হচ্ছে 2 মিটার, এই দূরত্বটা হচ্ছে 2 মিটার। তাহলে এই রেখার সাথে এই যে রেখাটা, এই রেখার উপরে সূর্য, তাহলে উপরের কোনো বিন্দু থেকে আসা কোনো একটা রেখা যেই কোণটা তৈরি করলো, যেই কোণটা তৈরি করলো, এই কোণটা একটা উন্নতি কোণ। এই কোণটা কত বলে দিছে? 45 ডিগ্রি। কত বলে দিছে ভাইয়া? 45 ডিগ্রি। এখন বলছে দেয়ালটার উচ্চতা কত? দেয়ালটার উচ্চতা কত? ওকে, দেয়ালের উচ্চতা আমি যদি এইচ ধরে নেই, দেয়ালের উচ্চতা যদি আমি এইচ ধরে নেই, আমি ভূমি জানি, কোণ জানি, লম্ব বের করতে হবে। তাহলে ভূমি আর লম্বের মধ্যে সম্পর্ক কে স্থাপন করে? সাইন থিটা, কস থিটা না ট্যান থিটা? ডেফিনেটলি ট্যান থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারবো ট্যান 45 ডিগ্রি ইকুয়াল লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে 2, এই দূরত্বটা 2 মিটার। তাহলে এইবার আমাকে বলো ট্যান 45 এর মান কত? ট্যান 45 এর মান আসলে 1 ইকুয়াল h/2। তাহলে এখান থেকে h এর মান কত আসে ভাইয়া? h এর মান আসবে 2 × 1, দ্যাট মিন্স 2। তাহলে আমার অ্যান্সার হবে এ। কত হবে আমার অ্যান্সার? এ হবে, এ হবে। তাহলে দেয়ালের দৈর্ঘ্য কত? 2 মিটার। এটা কি বোঝা যাচ্ছে? জিহাদুল সঠিক উত্তর দিছে, ভেরি গুড। সাইমা সঠিক উত্তর দিছে, মারুফ সঠিক উত্তর দিছে, সামিয়া দিছে, আব্দুর রহমান দিছে, মোসাম্মদ তাসলিমা দিছে। ওকে, আরেকটা এমসিকিউ। হেলিকপ্টার থেকে 15 কিলোমিটার দূরবর্তী কোন স্থানের অবনতি কোণ 30 ডিগ্রি হলে হেলিকপ্টারটি কত কিলোমিটার উচ্চতায় অবস্থিত? হেলিকপ্টার থেকে 15 কিলোমিটার দূরবর্তী কোন স্থানের অবনতি কোণ। তাহলে আমরা চলো আগে একটা হেলিকপ্টার আঁকি। তোমরা গান শুনছো না? হেলিকপ্টার হেলিকপ্টার, এরকম একটা ট্রোল শুনছো না? ট্রোল শুনছো মনে হয়। হ্যাঁ, আচ্ছা একটা হেলিকপ্টার আঁকি চলো। হেলিকপ্টারকে চপারও বলা হয়। হ্যাঁ, আমি জানি না আমার হেলিকপ্টার ভালো হচ্ছে কি না আঁকা, ঠিক আছে, না হইলে বইলো। হেলিকপ্টারটা মনে হয় খুব একটা জাতে রাখতেছি না আমি, বাট ওকে। হেলিকপ্টার কি মাঝখানে সামনের মাথাটাই এরকম চোখা থাকে? ঠিক আছে, ধরে নাও এটা একটা হেলিকপ্টার, ভাইয়া আঁকতেছি আর কি কোন রকম। তুমি বিশ্বাস করে নাও আজকে আমার কথা যে এটা একটা হেলিকপ্টার, ঠিক আছে? এটা একটা হেলিকপ্টার, উপরের পাংখাটা দিয়ে লই, দাঁড়াও। নাও, এই হচ্ছে আমার একটা হেলিকপ্টার, ঠিক আছে? হেলিকপ্টার মিলন লিখছে একজন, ঠিক আছে? ঠিক আছে, এই রেজাল্ট কিন্তু এখনো বাইর হয় নাই, ঠিক আছে? আকবারা এগুলা বইলো না, রেজাল্টের অপেক্ষা করো। রেজাল্টের অপেক্ষা করো, রেজাল্টটা বের হোক তারপরে। এখন বলা একটু আনসেফ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হেলিকপ্টার। তো এখন কি বলছে? হেলিকপ্টার থেকে 15 কিলোমিটার দূরবর্তী কোন স্থানের অবনতি কোণ, কোন স্থানের অবনতি কোণ। তাহলে দেখো হেলিকপ্টার থেকে 15 কিলোমিটার দূরবর্তী,
তাহলে হেলিকপ্টার থেকে 15 কিলোমিটার দূরবর্তী আমরা একটা রেখা নেই। এই যে হেলিকপ্টার থেকে ধরো 15 কিলোমিটার, এই যে 15 কিলোমিটার দূরের কোন স্থানের অবনতি কোণ, খেয়াল কইরো ভাইয়া। উন্নতি কোণ বললে আমি বুঝতাম হেলিকপ্টার থেকে 15 কিলোমিটার দূরে উপরের কোন বিন্দু, ঠিক আছে? হেলিকপ্টার থেকে 15 কিলোমিটার উপরের কোন বিন্দু, কিন্তু এখানে কি বলছে অবনতি কোণ। তার মানে হেলিকপ্টার থেকে বিন্দুর লেভেলটা উপরে না নিচে হবে আমাকে বলো। হেলিকপ্টার থেকে বিন্দুটা উপরের দিকে হবে না নিচের দিকে হবে অবনতি কোণ বলছে? আমাকে বলো, কে বলতে পারবে? হেলিকপ্টার থেকে উপরের দিকে হবে না নিচের দিকে হবে? নিচের দিকে হবে। নিচের দিকে হবে, রাইট। ওমর হ্যাঁ ওমর, আমি তোমার অ্যান্সারটা দেখছি ভাইয়া, আমি আসতেছি আসতেছি, আমি বলবো। তাহলে এই হেলিকপ্টার থেকে 15 কিলোমিটার, 15 কিলোমিটার, 15 কিলোমিটার দূরবর্তী কোন স্থানের অবনতি কোণ, এই যে এই স্থানটা আমি ধরলাম, এই স্থানটার অবনতি কোণ, এই স্থানটার অবনতি কোণ 15 কিলোমিটার নিচে হবে। এখন বলো ভাইয়া অবনতি কোণ কেমনে হইলো? অবনতি কোণ কেমনে হইলো দেখো তো, তোমার হেলিকপ্টারের লেভেল কোনটা? এটা না, হেলিকপ্টারের লেভেল কোনটা ভাইয়া বলো তো? হেলিকপ্টারটা কোন লেভেলে আছে? এই লেভেলে আছে না? হেলিকপ্টারটা এই লেভেলে আছে না? হেলিকপ্টারটা এই লেভেলে আছে, তো হেলিকপ্টারটা যদি এই লেভেলে থাকে এই হচ্ছে অবনতি কোণ। এই যে 15 কিলোমিটার দূরে কোন একটা স্থানের অবনতি কোণ, এই হচ্ছে অবনতি কোণ, নিচের দিকে নামছে, হেলিকপ্টারের লেভেল থেকে নিচের দিকে নামছি, তাহলে এইটা হচ্ছে 30 ডিগ্রি। হেলিকপ্টারটি কত কিলোমিটার উচ্চতায় আছে? তাহলে দেখো তো হেলিকপ্টারের উচ্চতার লেভেল কোনটা? এইটা হেলিকপ্টারের উচ্চতার লেভেল এইটা, তাহলে উচ্চতাটা আসলে এইটা হবে না ভাইয়া? আমাকে বলো তো, উচ্চতাটা আসলে এইটা হবে না? দেখো তো এই হচ্ছে হেলিকপ্টারের উচ্চতা, তাই না? বলো তো ভাইয়া, আমার সাথে কি তুমি একমত? হেলিকপ্টারের উচ্চতা আসলে এইটা হবে, এই হচ্ছে আমার হেলিকপ্টারের উচ্চতা, এই হচ্ছে আমার হেলিকপ্টারের উচ্চতা, রাইট? এই হচ্ছে হেলিকপ্টারের উচ্চতা। এই হচ্ছে হেলিকপ্টারের উচ্চতা, রাইট? এইটা আমরা বের করব। তাহলে এবার বলো তো তোমাকে কি কি দেওয়া আছে। দেখো, কোণটা দেওয়া আছে, কোণের বিপরীত বাহুটা সবসময় লম্ব হয়, কোণের বিপরীত বাহুটা সবসময় লম্ব হয়। তাহলে অতিভুজ জানো, কোণ জানো, তোমাকে লম্ব বের করতে হবে, তাহলে তুমি কোনটা ইউজ করবা বলো? কোণের বিপরীত বাহু সবসময় লম্ব হয়, কোণটা কত? 30 ডিগ্রি, এই কোণটা। তাহলে এই কোণের জন্য লম্ব হচ্ছে এইচ, তাহলে তুমি ইউজ করবা সাইন থিটা, কারণ সাইন থিটাতেই যেটা হয় যে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক নির্দেশিত হয়। তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়াল এইচ বাই অতিভুজ 15 কিলোমিটার। তাহলে আমাকে বলো তো ভাইয়া, সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ ইকুয়াল এইচ বাই 15। এই 15টা যদি তুমি এখানে গুণ করে দাও, এইচ ইকুয়াল তুমি পাবা হাফ ইন্টু 15। তাহলে হাফ ইন্টু 15 এটা হয়ে যাবে 7.5 কিলোমিটার। অ্যান্সার কত আসবে? 7.5। যারা যারা বি অ্যান্সার করতেছিল, অনেকজন অনেকক্ষণ যাবতই অনেকে বি অ্যান্সার করতেছিল, সঠিক উত্তর দিছো, সঠিক উত্তর দিছো, থ্যাংক ইউ সো মাচ। এই যে ভাইয়ার সাথে মুভ করতে হবে এইভাবে, ভাইয়া প্রত্যেকটা জিনিস ধরে ধরে করাবো, তুমি বিশ্বাস করো ভাইয়া, তুমি আমার সাথে ধরে ধরে শিখবা। কিন্তু এই যে সবাই এত সুন্দর করে, এই যে লাউমি আছে, তাফসিরুল আছে, জিশান আছে, আবু সাইদ আছে, প্রভা প্রসাদ আছে, মারিয়াম আছে, রুবায়েত আছে, আজকে যেই কয়জন অ্যান্সার দিছো আমি দেখিনি একটাও ভুল অ্যান্সার আসছে, প্রত্যেকজন সঠিক উত্তর দিছো। তার কারণ কি জানো? তার কারণ তুমি একটু চিন্তা করে দেখো ভাইয়া, তোমাকে বলি তুমি একটু চিন্তা করে দেখো তো, ভাইয়া যখন ক্লাসটা শুরু করছি, তুমি মনে মনে আর যেভাবেই হোক তুমি কি রেজাল্টের চিন্তা করছো? দেখো তো, একটু একটু আমার কথাটা একটু কনসেন্ট্রেট করো। এই অঙ্কটা যখন তুমি করতেছো, এই যে ভাইয়ার সাথে সাথে যে তুমি এই অঙ্কটা করছো এবং তুমি যে আমার আগে অ্যান্সার করছো এখানে, এই পুরোটা টাইমে তোমার রেজাল্ট কি হবে এই দুশ্চিন্তা কি আসছে? এই দুশ্চিন্তা আসছে? আমাকে বলো, আসছে? আমি শিওর কারো আসে নাই। আমার সাথে সাথে যখন তুমি এই অঙ্কটা মনোযোগ দিয়ে বুঝছো এবং আমার সাথে সাথে যখন অঙ্কটা তুমি করছো, আমি শিওর, হ্যাঁ সাদিয়া তাসনিম ভাইয়া দেখছি, তোমার অ্যান্সারও ভাইয়া দেখছি। এই যে এতক্ষণ এই যে মনোযোগ দিয়ে তুমি যে আমার সাথে ক্লাসটা করতেছো বা এই যে কনসেপ্টটা বুঝতেছো, আমি যে অঙ্কটা করাইলাম তুমি আমার আগে অ্যান্সার করছো, এই পুরোটা টাইমে তোমার কি কোনো টেনশন আসছে মাথায়?
আসে নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে তোমার এই মুহূর্তে যেই কাজটা করা দরকার তুমি ওইটা করতেছিলা। ইউ ওয়ার ডুইং দ্য থিং দ্যাট ইউ ওয়ার সাপোজ টু বি ডুইং। ঠিক আছে, তোমার যেটা করার কথা ছিল তুমি সেটা করতেছিলা, এবং করে আমার আগে অ্যান্সার বাই করছো। তুমি কি একটু খেয়াল করছো তুমি আমার আগে অ্যান্সার বাই করছো? তার মানে তুমি বুঝতে পারো, তুমি যখন আসলে তোমার কাজটা ঠিক মতো করবা, তুমি মনোযোগ দিয়ে তোমার কাজটাতে একদম ফুল মনোনিবেশ করবা, তোমার মাথায় এমনিতে দুশ্চিন্তা আসবে না। এবং তুমি রেজাল্ট কি পাইছো? তুমি আমার আগে সলভ করছো। এই জিনিস তোমার শর্ট সিলেবাসে ছিল না, প্রথমবার পড়তেছো, বাট তুমি আমার আগে অ্যান্সার করছো। বুঝতে পারতেছো? তো জীবনে আসলে যেই কাজটা যখন করা দরকার সেটা যদি ভাইয়া তুমি পূর্ণ মনোনিবেশ করে পূর্ণ মনোযোগ দিয়ে করো, আমি কিছুই না, তুমি আমাকেও পার করে যাবা। তুমি আমার আগে সঠিক উত্তর দিচ্ছ এখানে। ঠিক আছে, তুমি আমার আগেও সঠিক উত্তর দিছো। তো এইটা হচ্ছে কাজ, এইভাবে নিজেকে গুছাইতে হবে। এত কিছু জানি না, আমি জাস্ট আমার কাজ করে যেতে চাই। টেনশন মেনশন এমনিতেই জানলা দিয়ে পালাবে। হ্যাঁ, আমি বলবো না যে তোমার লাইফে কোনো প্যারা থাকবে না, অনেক রকম প্যারা থাকতে পারে, বাট যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কাজটা সঠিকভাবে করতেছো, তোমার যেটা করা দরকার তুমি সেটাতে পূর্ণ মনোযোগ দিচ্ছ, তুমি তোমার ফুল এফোর্ট দিচ্ছ, ডেডিকেশন দিচ্ছ, তুমি লিখে রাখো ভাইয়া, তোমাকে থামানোর কেউ নাই। আর এইসব দুশ্চিন্তা এত তোমাকে গ্রাস করতে পারবে না। কিন্তু তুমি বসে থাকো, দেখবা তুমি প্যারা খাবা, একটু পর পর মনে হবে আচ্ছা ওই জায়গায় কি একটা ঘোটালা করে আসছিলাম, আচ্ছা আমি মনে হয় নামটা ঠিক মতো লিখি নাই, আচ্ছা আমার কি কিছু হবে। হ্যাঁ, এইসব দুশ্চিন্তার কোনো জায়গাই নাই লাইফে। যখন তুমি নিজেকে প্রোডাক্টিভলি অর্গানাইজ করতেছো, যখন তুমি নিজেকে প্রোডাক্টিভলি সাজাচ্ছ নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য। ঠিক আছে, ওকে। সো এখন থেকে আমরা সবাই, কে কে আছো আমার সাথে এই প্রতিজ্ঞা করবা যে ভাইয়া আমি আমার কাজটা সঠিক সময় সঠিকভাবে পূর্ণ মনোযোগ দিয়ে সর্বোচ্চটা দিয়ে করার চেষ্টা করব, এবং দুশ্চিন্তাকে বলবো বাই বাই। কে কে আছে আজকে আমার সাথে এই কমিটমেন্ট করবে যে ভাইয়া আমি আমার কাজটা, যেটা আমরা ক্যারি করব, এই এনার্জিটা নিয়ে আমরা সামনে আগে যাব। ওকে, ঠিক আছে। তো আমরা খুঁটির ছায়ার দৈর্ঘ্য, এটা ভাইয়া বাসায় মানে আমি দিয়ে দিচ্ছি, তুমি করে নিও। তুমি ভূমির দৈর্ঘ্য বাইর করবা, তোমাকে উচ্চতা দেওয়া আছে, কোন দেওয়া আছে, তুমি জাস্ট ভূমিটা বের করবা। পারবা না? পারবা, পারবা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কে লিখছে এটা ভাইয়া? আপনি একটু সূত্রগুলো বলে দিবেন। আচ্ছা ভাইয়া আমি চেষ্টা করবো না, তোমরা শিখবো জিতবো ম্যাজিকটা, হ্যাঁ এবিসি ম্যাজিক দেখাবো, এবিসি ম্যাজিক দেখাবো। তো শিখবো জিতবো গ্রুপে তোমরা আসলে ইয়ে করতে পারো, তোমরা হচ্ছে আহ তোমরা ওই যে আমাদের একটা একাডেমিক গ্রুপ তৈরি হবে দুরন্ত 28 নিয়ে, আমাদের একটা প্রাইভেট পেইড গ্রুপ। মিশরের রেড পিরামিডের পাদদেশ হতে 60 কিলোমিটার, সরি 60 মিটার দূরে একটা স্থানে দাঁড়িয়ে জানতে পারলো ওই স্থান হতে রেড পিরামিডটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। রেড পিরামিডটির উচ্চতা নির্ণয় করো। নাও, এটা তোমাকে ভাই একটা টাস্ক দিলাম, এটা তুমি বাসায় কইরো। আমি শিওর আমার সাথে এতক্ষণ যারা মনোযোগ দিয়ে করছে তাদের কারোরই এটা আটকাবে না ইনশাল্লাহ। ঠিক আছে, রেড পিরামিডের দৈর্ঘ্য, রেড পিরামিডের দৈর্ঘ্য। নাও, এটা তুমি বাসায় কইরো। ঠিক আছে, ভাইয়াকে একটু তোমাকে ইজি করে দিব, ছবিটা একে ইজি করে দিব, একটা পিরামিডের ছবি একে ইজি করে দিব। তা আমার মনে হয় তুমি পারবা, সমস্যা নেই, আমার মনে হয় তুমি পারবা। ঠিক আছে, তো এইটা ছিল মোটামুটি। এরপরে রেখা কোণ ও ত্রিভুজ, এটা নিয়ে ভাইয়া একটু আলোচনা করব, সমস্যা নেই। রেখা কোণ ত্রিভুজ, জাস্ট রেখা কোণ ত্রিভুজ এগুলা কি জিনিস? আচ্ছা এই তো মাহাদি, হ্যাঁ মাহাদি আমি মেসেজ পাইছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, জিশান বলছে ভাইয়া পাদবিন্দুর সংজ্ঞাটা বলেন। পাদবিন্দু হচ্ছে যেই বিন্দু থেকে আসলে এটা শুরু হয়েছে, একেবারে যেই পয়েন্ট হচ্ছে ওটা স্টার্টিং পয়েন্ট, ফাউন্ডেশন পয়েন্ট আর কি, ওটাকে পাদবিন্দু বলি আমরা। জিশান আশা করি ভাই অ্যান্সার দিছি। হ্যাঁ, নীলিমা, নীলিমা ইয়াসমিন, ওকে আমি দেখতে পাইছি। হ্যাঁ, নূর আলম বলো। লিখছে ভাই কি ভাই কিছু তো বলেন। হ্যাঁ, রাইদুল, হ্যাঁ তোমার মেসেজ যায়। তাহমিনা খান, হ্যাঁ তাহমিনা উত্তর দিচ্ছে, এটা সাজেদ আমিন, আবু শহীদ। হ্যাঁ ভাইয়া আমি সবাইকে দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি। এবং আজকে ওকে ঠিক, ওকে ঠিক আছে। ভাইয়াকে একটু 30 সেকেন্ডস টাইম অ্যালাউ করো, ভাইয়া হচ্ছে ম্যাজিকটা রেডি করতেছি। ঠিক আছে, 30 মিনিটস টাইম অ্যালাউ করলেই হবে। 30 মিনিটস না, সরি 30 সেকেন্ডস। চলে যেও না, চলে গেলে আসলে ম্যাজিকটা মিস করবা। তো একটু থাকো, আমি বলবো যে আর 10টা মিনিট একটু ভাইয়ের সাথে থাকো, ম্যাজিকটা দেখে তারপর যাও। ঠিক আছে, তো চলো আমরা আজকে শুরু করি বিসি ম্যাজিক। ঠিক আছে, ওকে।
কি লেখা আসছে এখানে? যা আসছে সেটা কর, মনে মনে 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা ধরো। মনে মনে 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা ধরো। ধরছো? ধরছো? আমাকে এখানে লিখে জানাতে হবে না। হ্যাঁ, সামিয়া আক্তার। পুরা নাম তো দেখা যাচ্ছে না, শুধু সামিয়া আক্তার সেতু। হ্যাঁ, এইবার দেখতে পাইছি। ওকে, ঠিক আছে, সবাই মনে মনে ধরছে, আমাকে এখানে লিখে জানাইতে হবে না। রোকন ধরছে, সুদীপ্ত ধরছে, সুরাইয়া আক্তার ধরছে, সামিয়া ধরছে, রেদওয়ান ধরছে, মাহমুদা ধরছে, ভেরি গুড, আদর ধরছে, সবাই ধরছে, ঠিক আছে। মনে মনে 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা ধরছো। এবার এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করো। এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করো। এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করো। করছো? ওকে, সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করছো। এবার এর গুণফলের সাথে 8 যোগ করো। সংখ্যাটাকে প্রথমে 2 দিয়ে গুণ করে তারপর এটার সঙ্গে 8 যোগ করো। করছো? ওকে, ওকে, 8 যোগ করছো। এবার যেই ফলাফল আসলো তাকে 2 দিয়ে ভাগ করো। এবার তোমার কাছে যেই ফলাফলটা আসলো তাকে 2 দিয়ে ভাগ করো। ঠিক আছে, এবার তোমার কাছে যেই ফলাফলটা আসলো তাকে 2 দিয়ে ভাগ করো। করছো? ওকে, ভাগ করছো, 2 দিয়ে ভাগ করছো, করার পর এবার তোমার পাওয়া উত্তর থেকে একদম শুরুতে যেই সংখ্যাটা ধরেছিলা সেটা বিয়োগ করে দাও। 2 দিয়ে ভাগ করার পরে এইবার তোমার কাছে যেই সংখ্যাটা আসছে সেখান থেকে তুমি প্রথমে যে সংখ্যাটা ধরছিলা সেটাকে বিয়োগ করে দাও। সেটাকে বিয়োগ করে দাও, তুমি প্রথমে যে সংখ্যাটা ধরছিলা সেটাকে বিয়োগ করে দাও 2 দিয়ে ভাগ করার পরে যেটা আসছে সেখান থেকে। করছো? এইবার তোমার কাছে যেই অ্যান্সারটা আসছে, তোমার কাছে যেই অ্যান্সারটা আসছে যে 2 দিয়ে ভাগ করার পরে তুমি মনে মনে যেই সংখ্যাটা ধরছিলে ওটা বিয়োগ করছো, বিয়োগ করার পরে তোমার কাছে যাই আসছে 5, 6, 7, 8, 10, 11, 12 যা মন চাইতে আসছে, যত আসছে সেইটাকে অ্যালফাবেটিক অর্ডারে কোন লেটারটা আসে সেটা ধরে নাও। ধরো তোমার কাছে এখন কথার কথা তোমার উত্তর যদি 2 আসে, তাহলে অ্যালফাবেটিক অর্ডারে দ্বিতীয় ইয়েটা হচ্ছে লেটারটা হচ্ছে বি। ঠিক আছে, তো তোমার যদি 10 এসে থাকে তাহলে 10 নাম্বার লেটার যেটা ইংলিশ অ্যালফাবেটে তুমি সেই লেটারটা ধরবা। ঠিক আছে, তো তোমার যেটা আসছে, তোমার উত্তর যত আসছে সেই অনুযায়ী অ্যালফাবেটিক অর্ডারে যেই লেটারটা আসে তুমি সেটা ধরে নাও। ধরছো? ওকে, এবার তুমি তোমার কাছে যেই লেটারটা আসছে অ্যালফাবেটিক অর্ডারে যেই লেটারটা আসছে সেই লেটারটা দিয়ে একটা দেশের নাম ভাবো। অ্যালফাবেটিক অর্ডারে যেই লেটারটা আসছে সেটা দিয়ে একটা দেশের নাম ভাবো। অ্যালফাবেটিক অর্ডারে যেই লেটার আসছে সেটা দিয়ে একটা দেশের নাম ভাবো। ভাবছো? নিচে না, হ্যাঁ, অ্যালফাবেটিক অর্ডারে যেটা আসছে সেটা দিয়ে একটা দেশের নাম ভাবো। ওকে, একটা দেশের নাম ভাবছো। ঠিক আছে, আচ্ছা আমি জানি না তোমার লেটার কি আসছে, আমি জানি না তুমি দেশের নাম কি ভাবতেছো, বাট আমার মনে হয় এই যে এখানে তুমি ওই দেশটার পতাকা দেখতে পাবা, যে যেই দেশটা তুমি তোমার উত্তর আসছে। হ্যাঁ, সো এই হচ্ছে পতাকাটা, এই হচ্ছে দেশটার পতাকা। আর পিছনে ওটা আমি ব্রাজিলের জার্সি পরা আর পড়তে পারি ডেনমার্কের পতাকা। সো ইয়েস, তোমার অ্যান্সার আসছিল ডেনমার্ক, রাইট? তোমার অ্যান্সার আসছিল ডেনমার্ক। আই থিঙ্ক তোমাদের সবারই তাই আসছে। হ্যাঁ, একজন লিখছে দুবাই, দেশের নাম দুবাই না, দেশের নাম হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস। ঠিক আছে, দেশের নাম না। ঠিক আছে, ওকে, তো তোমার অ্যান্সার আসবে আসলে ডেনমার্ক। তো ভাইয়া যেটা বললাম